শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। প্রিয় দর্শক, আজকের পর্বটি বিশেষ, কারণ আজকের দিনটি বিশেষ। আজ আমার চ্যানেল, আপনার চ্যানেল, আমাদের চ্যানেল, চ্যানেল আইয়ের জন্মদিন। আজ থেকে 25 বছর আগে যাত্রা শুরু করে চ্যানেল আই আপনাদেরকে সাথে নিয়ে। আপনাদের ভালোবাসা আমাদের শক্তি, তাই আপনাদের সকলকে জন্মদিনের এই বিশেষ দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন ও ভালোবাসা। বিংশ শতাব্দীর টেলিভিশন একবিংশ শতাব্দীতে এসে মুখোমুখি হচ্ছে নানাবিধ চ্যালেঞ্জের। তথ্য, শিক্ষা এবং বিনোদনের বিপুল বৈচিত্র্যময় সম্ভার আজ সহজলভ্য আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সেটে, ট্যাবে। আমরা এখন অভ্যস্ত ফেসবুক, ইউটিউব, ওটিটি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে। হাতে থাকা ডিভাইসের পছন্দ মাফিক কন্টেন্ট দেখার সুযোগ থাকলে মানুষ কেন গতানুগতিক ধারার অনুষ্ঠান দেখে বসে থাকবে টেলিভিশন সেটের সামনে? এই যখন অবস্থা, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, বিংশ শতাব্দীর অত্যাধুনিক গণমাধ্যম টেলিভিশন একবিংশ শতাব্দীতে যা ট্র্যাডিশনাল মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে, তার প্রয়োজন কি তবে ফুরিয়ে এসেছে? হারিয়ে যাবে কি টেলিভিশন? টেলিভিশন থাকবে কি থাকবে না, এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে প্রবলভাবে, সেই সময়েও টেলিভিশন নিয়ে আমাদের সাম্প্রতিক অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। সাম্প্রতিক বৈষম্য বিরোধী গণ আন্দোলনের কথাই ধরুন। আন্দোলনের গতি প্রকৃতি, নেতৃত্ববৃন্দের বিবৃতি, বক্তব্য ও কর্মসূচি প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু যখন ইন্টারনেট বন্ধ করে দেয়া হলো, তখন কিন্তু আন্দোলনকারীরা এবং জনগণ ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়েছিলেন টেলিভিশনের প্রতি। আন্দোলনের চূড়ান্ত বিজয়ের ঘটনাবলী এবং বিজয় পরবর্তী ঘটনা প্রবাহ জানার জন্য ফেসবুক, ইউটিউব চালু হওয়ার পরও মানুষ কিন্তু টেলিভিশনেই ভরসা করেছেন বেশি, কারণ তথ্য প্রচারের ক্ষেত্রে টেলিভিশনের বস্তুনিষ্ঠতা এবং জনগণের পক্ষে টেলিভিশনের দায়িত্বশীল ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারি কেমন টেলিভিশন চান দর্শক। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয়, কেমন টেলিভিশন চাই। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে বিশেষ মানুষেরা উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক জনাব শাইখ সিরাজ। স্যার, আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক জনাব খম হারুন। স্বাগতম আপনাকেও এবং অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের জন্মদিনে। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে তরুণদের প্রতিনিধি হিসেবে আমরা একজন শিক্ষার্থীকে নিয়ে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন তানজিম মালিহা তাহা, আপনাকেও স্বাগতম জানাচ্ছি। তাহা, আপনাকে দিয়ে শুরু করবো। আমরা তারুণ্যের জয়গান গাই, চ্যানেল আই সবসময় নতুনদের কথা বলে, তাদেরকে এগিয়ে নিতে চায়। চ্যানেল আইকে কি বলবেন জন্মদিনের দিনে? 25 বছর একটা অনেক বড় জার্নি। আর আমি হচ্ছিল যে, আমি যদি আমার নিজের ছোটবেলা থেকে বলি, তাহলে আমরা কিছু চ্যানেলের নাম সবসময় শুনেছি, তার মধ্যে চ্যানেল আই অন্যতম। তো সেই হিসেবে 25 বছরের জার্নি। আপনার জন্মেরও আগে তাহলে চ্যানেল আইয়ের জন্ম? হ্যাঁ। আচ্ছা, তাহার কাছে জানতে চাই যে টেলিভিশন কি দেখা হয়? আমার ছোটবেলাটা টেলিভিশনের উপরেই কেটেছে। মানে একেবারে তখন হচ্ছিল যে, আমি আমার কলেজ লাইফ পর্যন্ত স্মার্টফোনের একেবারেই ছোঁয়াও পাইনি। তো সেই হিসেবে বলতে পারি যে 19 বছর পর্যন্ত টেলিভিশনের উপরেই হয়তো বা একদম জীবনটা গেছে। কিন্তু এখন এসে একদমই ডিট্যাচড আমরা টেলিভিশন থেকে। এখন হচ্ছিল যে সোশ্যাল মিডিয়া বা হাতে স্মার্টফোন আসার পর থেকে টেলিভিশনের সাথে একদমই কানেকশন আর নাই সেভাবে। আচ্ছা, তার মানে এখন হচ্ছে খবর বলেন কিংবা ছবি বলেন, সেগুলো ল্যাপটপ বা ছোট মোবাইলের স্ক্রিনে দেখতে বেশি ভালো লাগে টেলিভিশন থেকে, তাই তো? এখানে আসলে কিছু কথা আছে। টেলিভিশনটা হচ্ছিল যে কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়, যদি আমি চ্যানেল আইয়ের কথা বলি বা অন্যান্য গণমাধ্যমের কথা বলি, সেগুলোরও হচ্ছিল যে আপনার সোশ্যাল মিডিয়ার একটা ভার্সন আছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা যে পুরোপুরি টেলিভিশন থেকে একেবারে সরে এসেছি এমনটা না। ব্যাপারটা হয়ে গেছে আমরা ফোনের স্ক্রিনে একসাথে সব কিছু পাচ্ছি, সব রকমের ভ্যারাইটিস অপশন থাকছে। পাশাপাশি আমরা টেলিভিশনের যে সোশ্যাল মিডিয়া ভার্সনটা আছে সেটাও দেখতে পাচ্ছি। তখন আমরা আদার্স আরেকটা অপশন চুজ করে শুধুমাত্র টেলিভিশনটা অন করে কিছু নিউজ চ্যানেল দেখবো, এটা প্রেফার না করে আমরা ফোনের স্ক্রিনে একসাথে, মানে বোকা বাক্স থেকে যেটা নিয়ে খুব বেশি চলা যায়, আরামে সুইচ করা যায়, সেগুলোই বেশি ভালো লাগে। জনাব শাইখ সিরাজ, আপনার কাছে আসতে চাই। আমাদের বলেন, আমাদের আগের জেনারেশনের বলেন, টেলিভিশন মানে যে মুখগুলোকে আমরা চিনি, যাদেরকে আমরা স্টার ভেবেছি, আপনি তাদের একজন। বাংলাদেশ টেলিভিশন থেকে যাত্রা শুরু, তারপর একটা চ্যানেল আপনার হাত ধরে গড়ে উঠলো।
সেই জায়গায় একটু জানতে চাই, এই সময় দাঁড়িয়ে যখন মালিহা কিংবা আমার মতো মানুষরা এই ধরনের কথা বলি, তখন কি মনে হয় যে টেলিভিশন একটা অস্তিত্ব সংকটে রয়েছে? ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে তোমাকে এবং আমার সাথে যারা বসে আছেন শ্রদ্ধাভাজন এবং এক তরুণী এবং দেশের বাইরে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে যারা চ্যানেল আয়ের সাথে গত 25 বছর ছিল, সবাইকে আজকের এই বিশেষ দিনে অনেক শুভেচ্ছা। টেলিভিশন কিছুটা অস্তিত্ব আছে, অস্তিত্বের প্রশ্নে একটু সংকট আছে, এতে কোনো সন্দেহ নাই। মালিয়া যেমন বলল যে তার হাতের মুঠোয় সব কিছু চলে আসাতে সে এখন আর টেলিভিশনের সামনে বসে না। যখন তার কাছে ছিল না তখন সে টেলিভিশন দেখত। আবার এটাও ঠিক যে টেলিভিশন বড় পর্দার ভেতরে ও ছোট পর্দায় যেভাবে দেখছে, এটাতে সে যেভাবে বিনোদিত হচ্ছে, তথ্য হয়তো সে পাচ্ছে, কিন্তু বড় পর্দাটা আর ছোট পর্দাটার ভেতরে তফাৎ আছে। একদিকে টেলিভিশন আর একদিকে চলচ্চিত্রের পর্দা আরও বড়, নাহলে মানুষ তো হলে যেত না, সব কিছুই ঘরে বসে দেখত। সংকটের জায়গাটা হচ্ছে প্রযুক্তির বিকাশ। যখন রেডিও আসলো তখন মনে হলো খবরের কাগজের আর দরকার নেই। যখন রেডিও আসলো মনে হয় অস্তিত্বহীন হয়ে গেল। তারপর যখন টেলিভিশন আসলো তখন মনে হলো রেডিওর আর দরকার নেই, রেডিও অস্তিত্বহীন হয়ে গেল। স্যাটেলাইট মিডিয়া যখন আসলো তখন টেরিস্টেরিয়াল মিডিয়াগুলো অনেক বেশি সংকটে পড়ে গেল, কারণ সারা পৃথিবীর তাবৎ জিনিস মানুষ স্যাটেলাইটের কারণে হাতের মুঠোয় দেখতে পায়। তো প্রযুক্তির এই বিকাশগুলো যুগে যুগে সময়ে সময়ে মানুষের চাহিদার কারণে আসছে যাচ্ছে, কিন্তু আগের যে মিডিয়ামগুলো, আগের যেই প্রযুক্তিগুলো বা আগে যেভাবে দেখতো, সেগুলো কি, পেপার কি শেষ হয়ে গেছে? হয়নি। রেডিও কি শেষ হয়ে গেছে? হয়নি। বিভিন্ন ফর্মে এসছে। আপনি গাড়ি চালাতে চালাতে রেডিও শুনতে পারছেন, পডকাস্ট এসছে, এটা আসছে। ইভেন পত্রিকাগুলো তারা নিজেরাও নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করেছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রামের মধ্যে সব কিছুর মধ্যে আপনি পাচ্ছেন। তো অস্তিত্বের প্রশ্নে এখন যুদ্ধটা হচ্ছে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে টেলিভিশনটা। ও যত দ্রুতগতিতে যাচ্ছে, টেলিভিশন সেই দ্রুতগতিতে অনেক ক্ষেত্রেই যেতে পারছে না, তার সংকটের জায়গাটা ওখানে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যদি আমি আমার কথা বলি, আবার আমার বয়সী মানুষ যারা আছে তারা কিন্তু এখনও টেলিভিশন দেখেন। টেলিভিশন দেখার মজা আর ওই ছোট এবং বিশ্বস্ততার জায়গাও নিশ্চয়ই টেলিভিশনে যেটা দেখেন, কারণ টেলিভিশনটা তৈরি হয়েছে অনেকগুলো এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। এটা একটা ফ্যামিলি মিডিয়া। আমি ঘরে বসে দেখছি, আমি বাংলাদেশ, আমার সমাজ, আমার সংস্কৃতি, আমার ধর্ম, আমার আচার আচরণ আমার মতো, আমার এটার সাথে ভিনদেশি পশ্চিম আরেকটা দেশের ধর্ম, আচার আচরণ, উঠা বসা মিলবে না। তো আমারটা আমি যখন দেখি, সিম্পল একটা জিনিস আপনাকে বোঝাই আমি, যে কেন টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারের সময় বা কোনো একটা দৃশ্যে কেউ একজন, কোনো নায়ক নায়িকা বা কেউ একজন হয়তো ধূমপান করছে, নিচে লিখে দিচ্ছে হ্যাঁ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা তো এথিক। আবার অনেকে দেখায়ও না, অনেক আছে আরও ইথিক্যালি মেনে চলে, দেখায় না। কারণ হচ্ছে কি, যে শিশুটি ঘরে বসে টেলিভিশন দেখছে, আপনার সাথে বৃদ্ধ বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, ওই শিশুটি কিন্তু এই সিগারেট খাওয়াটা দেখে সে হাতের কাছে একটা কাগজ পেঁচিয়ে কিন্তু সে ওইরকম করে টান দিচ্ছে। কিন্তু আপনি প্রেক্ষাগৃহে গিয়ে যখন চলচ্চিত্র দেখবেন, সিনেমা দেখবেন, বা আপনি যখন লুকিয়ে লুকিয়ে ওই স্মার্টফোনের ভেতরে আপনি কিছু দেখবেন, সেটা আপনার ব্যক্তিগত নিজস্বতা, আপনি কারো সামনে আসছেন না। সো সোশ্যাল মিডিয়া আর ফ্যামিলি মিডিয়া এর ভেতরে তফাৎ আকাশ আর পাতাল। ওটার ভিতরে এথিকের জায়গাটা খুব নড়বড়ে। সোশ্যাল মিডিয়া আপনার যা ইচ্ছে তাই আপনি তুলে দিচ্ছেন, আপনার যা ইচ্ছে তাই আপনি কমেন্টস করছেন, কোনো বাজ বিচার নেই কিন্তু। হ্যাঁ, কিন্তু টেলিভিশনে চাইলে আপনি কখনো এটা করতে পারবেন না। টেলিভিশন মানুষকে এথিক শেখায়, টেলিভিশন মানুষকে সভ্য সমাজ গড়ার ক্ষেত্রে কী কী ভূমিকা রাখতে শেখায়, টেলিভিশন মানুষকে উন্নয়নের পথ দেখায়, আপনার স্বাস্থ্য, আপনার কৃষি, আপনার শিক্ষা, আপনার সমাজ, আপনার সচেতনতা, এইগুলো। তো টেলিভিশন একটা বিশাল ব্যাপার। আজকে আপনি যদি এই কথা বলি আমি, যে এখনও এই যে আপনারা ওটিটির কথা আপনি বললেন একটু আগে, আদার্স প্ল্যাটফর্মের কথা বললেন, এখনও পর্যন্ত টেলিভিশনের কন্টেন্ট, টেলিভিশনের প্রোগ্রামের 60 to 70% কন্টেন্ট নিয়ে ওটিটি বা আদার্স প্ল্যাটফর্মগুলো চলে। 20 to 30% কন্টেন্ট হয়তো ওখানকার জন্য বানানো হয়। তো এই কথাটা ঠিক না, এই সংকট যাচ্ছে, আবার ফিরে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন একসময় আসতে হবে। কারণ
অস্তিত্বের প্রশ্নের কারণে। স্যার আপনার কথা থেকেই যদি বলি যে ট্রান্সফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, যে সময়ের সাথে সে যেতে পারছে কিনা, নিজের মধ্যে পরিবর্তন আনতে পারছে কিনা। জনাব খম হারুন এই জায়গাটিতে আসতে চাই, আপনি বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে কাজ করেছেন, তো আমাদের দেশের তো প্রথম টেলিভিশন চ্যানেল বললে বাংলাদেশ টেলিভিশনে, তারপর একে একে চ্যানেল আই এবং অন্যান্য চ্যানেলগুলো যাত্রা শুরু করলো। আমাদের এই ট্রান্সফরমেশনের হারটা কেমন আসলে? আমরা কি সময়ের থেকে অনেকখানি পিছিয়ে নাকি যেতে পারছি মোটামুটি? আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আমি মনে করি যেতে পারছি। আচ্ছা, তার আগে আমি শুভেচ্ছা জানাই চ্যানেল আইকে এই 25 বছরের এই যে জার্নি, এবং একই সাথে এই বছর কিন্তু বাংলাদেশ টেলিভিশনেরও 60 বছর পূর্ণ হবে। আমরা দুজনেই কিন্তু বাংলাদেশ টেলিভিশন থেকে আমাদের যাত্রা শুরু। হ্যাঁ, এবং বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের যে অবদান, অনেকে মনে করেন যে বিটিভি, এখনকার অনেকে জানে না যে বিটিভি কি করেছে এক সময়। ওই যে আজকে শাইখ সিরাজ যে কারণে একজন শুধু টেলিভিশন ব্যক্তিত্ব না, একজন সেলিব্রিটিও, কারণ তার কৃষি অনুষ্ঠান। আপনি কি কখনো দেখেছেন বা ভারতে একজন কৃষি বিষয় অনুষ্ঠান করে সেলিব্রিটি হয়েছে বা অন্যান্য দেশে? এটা আমাদের দেশে হয়েছে, এবং এটা অত্যন্ত দক্ষতার সাথে তিনি করতে পেরেছেন বলে, এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন বলে হয়েছেন, তাই না? তা সুতরাং সেটা কিন্তু চ্যানেল আইও ধরে রেখেছে। চ্যানেল আইয়ের কিছু কিছু অনুষ্ঠান আছে আমি নিজেও দেখি, কারণ আমি প্রতিদিন সকালে কিন্তু চ্যানেল আইয়ের গানের অনুষ্ঠানটা আমি গানে গানে সকাল শুরু দেখি, কারণ আমি গান পছন্দ করি, গান ভালোবাসি, এবং একসময় গানের অনেক অনুষ্ঠান করেছি আমি। তা সুতরাং এই যে কিছু কিছু যে অন্য চ্যানেল থেকে চ্যানেল আই একটু আলাদা ভূমিকা পালন করে, যদি দেখেন যে এখানে কিন্তু খুব সিরিয়াস টাইপের অনুষ্ঠান হয়, তৃতীয় মাত্রার মতো অনুষ্ঠান হয়, তারপরে অন্যান্য আরও নানা ধরনের বৈচিত্র্য আছে অনুষ্ঠানের ভিতর। তা এই যে বিনোদন, তথ্য, শিক্ষা, আলোচনা সব কিছু মিলে যে কন্টেন্ট চ্যানেল আই, তাতে চ্যানেল আই পিছিয়ে পড়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এখন যেটা বললেন যে নতুন প্রযুক্তি দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ প্রযুক্তি পরিবর্তনশীল। কারণ আমি যখন 1980 সালে বাংলাদেশ টেলিভিশনে যোগদান করি, ওনারা জানেন সেই সময় টেলিভিশনের প্রযুক্তি কী ছিল। বড় বড় টেপে আমাদের রেকর্ড করতে হতো, এডিটিং সিস্টেম অন্যরকম ছিল। তারপরে একটা সময় টেপ থেকে ক্যাসেট আসলো, ক্যাসেট থেকে তারপরে ডিস্ক আসলো, তারপরে হার্ড ড্রাইভ আসলো। এই যে চেঞ্জগুলি, অ্যানালগ ক্যামেরা থেকে বা অ্যানালগ ট্রান্সমিটার থেকে ডিজিটাল ট্রান্সমিটার, তারপরে সব কিছু ডিজিটালে পরিণত হওয়া, এবং ডিজিটালের এইচডি চ্যানেল হলো, আমাদের এইচডি হলো, এইচডি আলট্রা হলো, হ্যাঁ, 2K থেকে 4K হলো। আপনার যে টেলিভিশন, মানে আমি মাঝে মাঝে আমার বিদেশে টেলিভিশনের বড় বড় কনফারেন্সে যাবার সুযোগ হয়, আমরা দেখেছি সারা বিশ্বে এই যে NHK, তারপর ইউরোপের অন্যান্য দেশে, তারা সাধারণত জাপানের যে প্রযুক্তি, জাপান কিন্তু এই টেলিভিশনের যত প্রযুক্তি কিন্তু সব উদ্ভাবন হচ্ছে মূলত জাপানে NHK-র তত্ত্বাবধানে, এবং সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এবং আজকে যেটা দেখবেন 2 বছর পরে সেটা দেখবেন না, পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু টেলিভিশনের দর্শক বা টেলিভিশনের যে জন্যে আমরা টেলিভিশনটা বাসায় রাখি, সেটা কিন্তু আমার মনে হয় যে এটার গ্রহণযোগ্যতা
কমবে না। স্যার আপনার কাছে এই জায়গাটিতে একটুখানি জানতে চাই, টেলিভিশনের তো আসলে ওই যে এথিক্যাল জায়গা বলেন, সমাজ সংস্কার বলেন, উন্নয়ন বলেন, দেশ গঠন বলেন, সব জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি যখন স্যার বাংলাদেশ টেলিভিশনের দিয়ে যাত্রা শুরু করেন, কৃষি নিয়ে একটা অনুষ্ঠান হবে সেটা ভাবাটাও আসলে আমি বলবো যে একটা অন্য রকম জায়গা। সেই জায়গা থেকে আপনি উঠে আসলেন, কৃষিকে একটা অন্য জায়গায় নিয়ে গেলেন, একেবারে প্রান্তিক কৃষকের কথা সকলকে জানালেন। এরকম নানা ধরনের একটা পোলিও টিকা দেওয়ার কথা হোক, যৌতুক বন্ধ করার কথা হোক, অ্যাসিড নিক্ষেপ বন্ধ করার কথা হোক, সরকারের আইন জানানো হোক, এই জিনিসগুলো তো আসলে বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে চ্যানেল আই এরকম সব চ্যানেল দায়িত্ব পালন করেছে। টেলিভিশনের এই ভূমিকাগুলো নিয়ে যদি একটু বলেন আজকে। একটা ছোট্ট করে বলি একটা কথা, প্রযুক্তি এবং পদ্ধতি, দেখুন এক চিমটি লবণ না, এক মুঠ গুড়, এক চিমটি লবণ আর হাফ লিটার ফোটানো পানি, তাই তো, স্যালাইন আর ঘুটা, শুধু ঘুটা শব্দ, ওই যে কি ছিল জানি, হুমায়ুন আহমেদের, আর ইয়ে ছিল যে পারফর্ম করেছিল কি নাম, সুজা খন্দকার, জাস্ট ঘুটা, এক চিমটি লবণ, এক মুঠ গুড় আর হাফ লিটার পানি, এই এক ঘুটা দিয়ে, একটা শব্দ দিয়ে হুমায়ুন আহমেদের স্ক্রিপ্টে সারা বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত একটা সাধারণ গৃহিণী জেনে গেল কি করে ওর স্যালাইন বানাতে হয়। টেলিভিশনের শক্তি কত বড়। এখন যদি আমি আমার কথা বলবি, আমাদের কথা বলি, প্রযুক্তির বিকাশ, বাংলাদেশ টেলিভিশন, পরবর্তীতে স্যাটেলাইট টেলিভিশন এবং সময়ের সাথে সাথে ইন্টারনেট এবং আদার যে সমস্ত ডিজিটাল মিডিয়ামগুলো আসছে, প্ল্যাটফর্মগুলো আসছে, ধরুন বিটিভি থেকে আসার পরে আমি চ্যানেল আইতে মাটিও মানুষ, হৃদয় মাটিও মানুষ শুরু করলাম। আমি জানি প্রযুক্তি মানুষের হাতে হাতে চলে গেছে, সো আমাকে শুধুই মাত্র আমার চ্যানেল আয়ের উপরে ব্যাংক করে থাকলে আমি আমার এই তথ্য যাকে পৌঁছতে চাই তার কাছে যেতে পারবো না। স্বাভাবিকভাবে আমাকে কিন্তু 2014-তে আমি প্রথম বেছে নিলাম যে আমাকে ইউটিউবে বা ফেসবুকে যেতে হবে। আপনার অনেক ফলোয়ার স্যার। হ্যাঁ, আমি যদি সেখানে না যেতাম তখন, তাহলে আজকে কিন্তু শুধুমাত্র চ্যানেল আইকে দিয়ে হৃদয় মাটির মানুষের এই জয় জয়কার আজকে এত মানুষের কাছে পৌঁছাতে পারতাম না। তো আমাকে প্রযুক্তিকে কোনো সময়, সায়েন্সকে ইগনোর করে পারা যাবে না, প্রযুক্তিকে নিতে হবে। আমি বারবার যে প্রশ্নটা বলি, আমার নিজের কাছে যুদ্ধ করি এবং তরুণদের করে বোঝাই, প্রযুক্তির উপর তুমি কতটুকু ডিপেন্ডেন্ট হবা, কতটুকু নিবা না। যেমন সম্পূর্ণভাবে প্রযুক্তির উপর ডিপেন্ড হলে হয় কি, আমার নিজস্ব যে মস্তিষ্ক, আমার নিজস্ব যে চিন্তার জগৎ, সেটাকে সংকুচিত করে ফেলতে হয়। যেমন বহু আগে বাংলাদেশ টেলিভিশনে থাকাকালীন একটা প্রোগ্রাম বানাতে গিয়ে সরিষা ক্ষেতে মধুর চাষ, মৌ বাক্স বসিয়ে চাষ করতে হয়। তো বাংলাদেশ টেলিভিশনে অসংখ্য ডকুমেন্টারি, ফরেন ডকুমেন্টারি চালানো হতো। তো দেখতাম সেই 70-80 দশকে যে ইসের জব বা ভুট্টা ক্ষেতের উপর দিয়ে প্লেন চলে যায়, এত নিচ থেকে এই ছবিগুলো তোলে কি করে, তখন তো ড্রোনও ছিল না। হ্যাঁ, তো আমি এই সরিষার মৌ চাষের কাজ করতে গিয়ে আমার মাথায় আসলো এই রকম শট আমি কি করে নেব। সিম্পলি আমি ওই সরিষা ক্ষেতের উপর দিয়ে চিকন বাঁশের মধ্যে দিয়ে, আনোয়ার হোসেন বলেছিল ক্যামেরাম্যান, চিকন বাঁশের ভিতরে ক্যামেরায় তার বেঁধে ক্যামেরাটা অন করে ছেড়ে দিয়েছি। তো অটোমেটিক্যালি যখন শটটা আসলো, দেখা গেলো যে ড্রোনের মতো একটা শট আসলো। তো সেটা তো সেই 84-85 সালের কথা, তখন তো ড্রোনের অস্তিত্ব, ড্রোন একটা জিনিস, এটা তো আমরা জানতামই না। তাহলে আমি কথাটা কেন বললাম যে আমি যদি এখন চাপ দিলেই আমি একটা কিছু পেয়ে যাচ্ছি, চাপ দিলেই হাজার হাজার তথ্য পেয়ে যাচ্ছি, হাতের কাছে ড্রোন পাচ্ছি, তখন তো ছিল না। আমার মস্তিষ্কের, আমার এই জগৎটাকে, ইনোভেশনের জিনিসটাকে আমার ম্যানুয়ালি বানাতে হয়েছে, যেটাকে বানিয়ে আমি ওই ইউরোপের ওই শটটার মতো করে করতে পেরেছি। সো আমি বলছি প্রযুক্তির উপরে অবশ্যই আমরা নির্ভর করব, কিন্তু সম্পূর্ণভাবে প্রযুক্তির উপর নির্ভর করলে হয় কি, আমি আমার নিজের যে সক্ষমতা, নিজের যে শক্তি, এটাকে আমি অনেকটাই দুর্বল করে ফেলি। অতএব এটার দিকে সম্পূর্ণভাবে হওয়া উচিত না বলে আমি মনে করি। আবারও আমি বলছি, টেলিভিশনটা হচ্ছে আমার একটা ফ্যামিলি গণমাধ্যম, এখানে সবাই বসে একসাথে দেখি, সবাই শেয়ার করি। সো আমার চিন্তা, আমার নম্রতা, ভদ্রতা, আমার পোশাক আশাক, আমার ধর্ম, আমার সামাজিকতা, এটাকে বিচার বিশ্লেষণ করেই টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের এথিক্যাল জায়গাগুলো তৈরি হয়। একদম একদম স্যার,
তরুণদের চাহিদার জায়গাটা একটু শুনি আমরা। পরিবর্তনের কথা যখন বলি, কোন কোন জায়গায় আসলে তাদের অভিযোগ রয়েছে? তানজিম মালিহা তাহাত, তরুণদের প্রতিনিধি হিসেবে তো আপনি এখানে আছেন, যদি আপনার কথা এবং আপনার বন্ধু বান্ধব সবার কথা মিলিয়েই বলেন যে টেলিভিশনের প্রতি কোন জায়গায় অভিযোগ, কেন টেলিভিশনের প্রতি একটা বিমুখতা রয়েছে, যে কোন জায়গায় কমতি রয়েছে, আসলে অনুষ্ঠানের ধরন নাকি অন্য কিছু? আচ্ছা, টেলিভিশনের হচ্ছিল যে টেলিভিশনকে অভিযোগের বাইরে আগে একটু কয়েকটা কথা বলি। যেমন হচ্ছিল যে বেসিক্যালি আমরা যদি তরুণদের কথা বলি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অভিযোগের কথাটা উঠে। তো সেক্ষেত্রে আগে কিছু ভালো পয়েন্ট দিয়ে শুরু করি। যেমন আমি যখন টেলিভিশনের প্রতি আমার মানে সময়টা বেশি কেটেছিল, তখন আমি দেখতাম আমার উচ্চারণ, ভাষা বা আমি কারোর সাথে কিভাবে কথা বলছি ওই ধরনগুলো অনেকটা শালীন ছিল। যখন আমি হচ্ছিল যে খুব বেশি সোশ্যাল মিডিয়া বেসড হলাম, সেখানে হচ্ছিল যে সব রকমের কন্টেন্টই পাওয়া যাচ্ছে, একেবারে হচ্ছিল যে সুশীল সমাজের কন্টেন্ট থেকে শুরু করে একদম নিম্নমানের কন্টেন্ট। ও সেটা হচ্ছিল যেহেতু আমি ওর সাথে অনেক বেশি কানেক্টেড থাকি, ওইটার একটা খারাপ ইম্প্যাক্টও আমার উপরে পড়েছে। এছাড়াও আপনি হয়তো বা খেয়াল করবেন, আমরা হচ্ছিল যে এখন আগের অনেক মিউজিক বা টেলিভিশনের কন্টেন্ট এগুলো দেখলে আমরা একটা ওয়ার্ড খুব ইউজ করি যে নস্টালজিয়া। তো আমার কাছে মনে হয় তরুণদের মধ্যেও এই প্রবণতাটা আছে যে আমরা হচ্ছে যে আগের সময়টাতে ফিরে যেতে চাই, কারণ আমরা হচ্ছে যে ভালো দিকটাও বুঝতে পারি। এখন এই ভালো দিকগুলো বুঝতে পারার পরেও কেন আমাদের কিছু অভিযোগ আছে, সেটা আমার কাছে মনে হয় এই ক্ষেত্রেই যে আমি যে কথাটা বললাম, উচ্চারণ, ভাষা বা আমাদের কালচার। তো সময়ের সাথে সাথে আমার কাছে যেটা মনে হয়েছে যে টেলিভিশনে আমরা আগে যে জিনিসগুলো শিখতে পারতাম, জানতে পারতাম, এখন হয়তো বা ওই যে মানুষ বলে না যে আমরা যেটা চাচ্ছি টেলিভিশনে সেটা প্রোভাইড করতে হয়, যে কারণ সবকিছু আসলে একটা কমার্শিয়াল ব্যাপার আছে। কিন্তু ওই যে এখন হচ্ছে সময়ের সাথে সাথে টেলিভিশন হচ্ছে যে ওরকম কন্টেন্ট বানানো কমিয়ে দিয়েছে। যেমন দেখা গেছে টেলিভিশনও এখন আমরা অনেক রকমেরই হচ্ছে এমন কন্টেন্ট পাই যেটা আসলে সবসময় দেশ গঠনের জন্য হয় এমন না, একেবারেই কমার্শিয়াল বলা যায়। এছাড়া হচ্ছিল যে আমাদের তরুণ সমাজ আমরা খুব বেশি একটা অ্যাডভার্টাইজমেন্ট পছন্দ করি না, কিন্তু টেলিভিশনে যখন আমরা কোনো একটা কিছু দেখতে বসি, এত লং টাইমের দীর্ঘ একটা বিজ্ঞাপন যায়, তখন আমরা ভুলেই যাই যে আমরা কি দেখছিলাম। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি। আর আরেকটা ব্যাপার হচ্ছিল যে আমরা টেলিভিশনের কাছ থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা উঠছিল, তখন সব মানে নিরপেক্ষভাবে যে আমরা খবরটা পেয়েছি এমন না। যেমন যখন হচ্ছিল যে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে গেল, তখন হচ্ছিল যে আমাদের একদম একমাত্র ভরসাই ছিল টেলিভিশন। অনেক টেলিভিশনে তখনও পর্যন্ত হচ্ছিল যে অনেক পজিটিভ নিউজ, অন্যান্য দেশের নিউজ, মানে ওইরকম টাইপের কিছু নিউজ যাচ্ছিল। যেমন যাত্রাবাড়িতে অবস্থা অনেক খারাপ ছিল, সেটা না দেখিয়ে মুগদার মতো এলাকায় হচ্ছিল যে সবকিছু এখনো স্থিতিশীল আছে, ওই জিনিসগুলো বেশি কভার করা। অনেক ধন্যবাদ। একটা দারুণ পয়েন্ট আসলে তাহা তুললো যে টেলিভিশনের উপর নিয়ন্ত্রণ চলে আসার একটা ভয় থাকে, এবং আমরা অনেকেই হয়তো এটার মধ্যে দিয়ে যারা টেলিভিশনে কাজ করেন বা টেলিভিশনের মালিক রয়েছেন তারা গিয়েছেন, আসলে যেটা চান তারা সবসময় আসলে সেটা প্রকাশ করতে পারেন না দর্শকদের জন্য। জনাব খমহারুন, এটা নিয়ে কি বলবেন? টেলিভিশন আসলে কখন নিয়ন্ত্রণ মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে? আসলে টেলিভিশন কখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত হতে পারবে না, এবং হওয়ার সম্ভাবনা কেন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা টেলিভিশন, সে প্রাইভেট হোক অথবা পাবলিক হোক, তার একটা নীতিমালা আছে, তাকে সেই নীতিমালার ভিতর চলতে হয়। হ্যাঁ, যেহেতু এটা শাইখ সিরাজ নিজেও বললেন যে এটা একটা ফ্যামিলি মিডিয়া এবং প্রত্যেক ঘরে ঘরে এটা থাকে, এবং সেই সাথে চ্যানেলের যেমন একটা নিজস্ব নীতিমালা আছে, এবং মাঝে মাঝে বিভিন্ন সময়ে সরকার থেকে কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হয়, সেটা সব টেলিভিশনের ক্ষেত্রেই সেটা হয়ে থাকে। তার ভিতর থেকে কিছু কিছু সাহসী অনুষ্ঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তো আমরা দেখেছি যে তারা অনেক কথা না শুনে নিজেরা অনেক অত্যন্ত সাহসের সাথে অনেক অনুষ্ঠান সম্প্রচার করেছে তখন। স্যার, আপনার কাছে এখানে জানতে চাইবো, কন্টেন্ট নিয়ে একটা কন্টেন্টের পরিবর্তন কেমনভাবে আসবে, এইটার রেগুলেশনটা আসলে কিভাবে হবে, এই কথাটা যখন আসে। টেলিভিশনে সেন্সরশিপ থাকার কারণে আমরা সবসময় যে চাহিদাটা জনগণ করেন সেটা হয়তো দেখানো যায় না। সস্তা বিনোদন যেটা সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবল হতে পারে, একটা দায়িত্বশীল চ্যানেল সেটা করতে পারে না। সেই জায়গায় আমরা কন্টেন্টকে কিভাবে মানুষেরও যেটা চান সেটাও ফুটিয়ে তুলতে পারি, আবার একটা সেন্সরশিপও রাখতে পারি, কি মনে করেন? সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমা
স্প্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমার প্রশ্ন উত্তরটা আমি দিচ্ছি। তাহার কথা একটু বলি। ও কেন টেলিভিশনে কি চায়, আগে শিখতো টেলিভিশনের কাছ থেকে, এখন শিখতে পারে না। আগে ভালো ভালো উচ্চারণ শিখতো, শব্দ গঠন শিখতো, নীতি নৈতিকতার যায়, তাই তো বললে তুমি। আর দ্বিতীয়টা ছিল হচ্ছে যে একটা সময় ওই সময় ছাত্র আন্দোলনের সময় তারা টেলিভিশনের উপর যতটা নির্ভর করেছে তার চেয়ে বেশি নির্ভর করেছে সোশ্যাল মিডিয়া, তার হাতের ইয়েটার উপরে, তাই না? তো দুটোই সত্য কথা। কারণ যখন নেট বন্ধ হয়ে গেল, তাহলে প্রশ্নটা প্রথমে আসছে নেট। আমাকে সোশ্যাল মিডিয়াকে যদি আরও স্ট্রেনথেন করতে হয়, আমাকে খুব শক্তিশালী নেট পেতে হবে। তুমি আমার সাথে একমত? কারণ আমার দেশে তুমি 4G বলো 5G বলো পুরোটা পাও না, তুমি 3.5 এর চেয়ে বেশি পাও না। সেই সময় যদি নেট বন্ধ হয়ে গেল, একমাত্র অস্ত্র ছিল টেলিভিশন। আবার টেলিভিশন যতটুকু ধারণ করে আনছে তার অনেক আগেই সোশ্যাল মিডিয়াতে ও বা ওর বন্ধুরা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তার সবার হাতে মোবাইলটা দিয়ে সারা দুনিয়াকে কিন্তু তাৎক্ষণিকভাবে সে জানিয়ে দিতে পারছে। তো প্রকারান্তরে সেও কিন্তু একজন সিটিজেন জার্নালিস্ট, একদম, তাই না? ঘটনাগুলো তাই ঘটেছে। 1 নাম্বার 2 হচ্ছে সেই সময় এখনকার যুগে যে বিশেষায়িত টেলিভিশন, একটা সময় তো ছিল জিইসি, আমাদের যেমন জেনারেল এন্টারটেনমেন্ট চ্যানেল, নিউজও আছে, এন্টারটেনমেন্টও আছে, সব কিছু আছে। কিন্তু এখন আবার স্পোর্টস বেসড টেলিভিশন, নিউজ বেসড টেলিভিশন, নেচার বেসড টেলিভিশন, তাই না? তো এই দৌড়ের ভিতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দৌড়ের ভিতরে নিউজ বেসড টেলিভিশনগুলো এগিয়েছিল, খুব স্বাভাবিক, কারণ তাকে 24 ঘন্টা নিউজ নিয়ে কাজ করতে হয়েছে। আর আমরা যখন আদার্স টেলিভিশনগুলো সময় ধরে ধরে তার নিউজ, তারপরও বিশেষ নিউজে গিয়েছে যখন তার কাছে যেগুলো আসছে বড় বড় খবর। এই দুটোর উত্তর। আর কেন শিখতে পারে না? এখন টেলিভিশন অস্তিত্ব বা টেলিভিশনের যে ইথিক্যাল জায়গাগুলো আগের মতো নেই। ক্ষমহারুন সাহেব এখানে আছেন। বাংলাদেশ টেলিভিশনে কোনো একটি নাটকের ভেতরে, তোমরা তো তখন, তোমাদের তো জন্ম হয়নি, কোনো একটি নাটকের ভেতরে কোনো একটি চরিত্র, মনে করো যে কোনো একটি জেলার, বিশেষ জেলার, কুমিল্লা কিংবা চাঁদপুর কিংবা নোয়াখালী কিংবা চিটাগং, এই ভাষায় কোনো একটি ক্যারেক্টার কথা বলবে, প্রমিত বাংলায় কথা বলবে না, এটা একটা ক্যারেক্টার। সেই টোটাল স্ক্রিপ্টটা মিনিস্ট্রি অফ ইনফরমেশনে পাঠানো হতো যে বিশেষ একটি জেলার ভাষায় একটি ক্যারেক্টার কথা বলতে পারে, বলবে, তো এটা দেওয়া যাবে কিনা, ওইটা পারমিশন নিয়ে আসতে হতো। আর এখন টেলিভিশন স্যাটেলাইট চ্যানেলগুলোতে দিব্যি নোয়াখালী ভাষায়, বরিশালী ভাষায়, কুমিল্লার ভাষায় শত শত পর্ব চলে যাচ্ছে। ওই যে শিক্ষার, ও যে কথাটা বললো, শিক্ষার জায়গাটা দুর্বল হয়ে গেছে। তার মানে আমি বসে বসে স্যাটেলাইট চ্যানেল দেখে হিন্দিতে কথা বলছে আমার বাচ্চা, তো তুমি কি এটা চাও? টেলিভিশন তো এই জন্য তৈরি হয়নি। টেলিভিশনের এথিক, প্রমিত বাংলায় কথা বলতেই হবে তোমাকে সেখানে। স্যার, এই এথিক্যাল জায়গায় আমরা কিভাবে আবার ফিরে আসতে পারি? ফিরে আসার জন্য ওই যে টেলিভিশনকে আবার ঘুরে আসতে হবে। এবার তোমার প্রশ্নের উত্তর দিই। তুমি কি জিজ্ঞেস করেছিলে? কন্টেন্টের জায়গাটা আসলে সেন্সরশিপ। এখন ধরো আমি যেখানে শঙ্কিত, হয়তো আমার সাথেও একমত হতেও পারে, আমার চাইতে বয়স টেলিভিশন ব্যক্তিত্ব আরেকজন আছেন যিনি টেলিভিশন নীতি পরিকল্পনার সাথে জড়িত, নাও হতে পারে একমত। ওটিটি প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ার আদার যে সমস্ত কন্টেন্টের কথা তুমি বললাম, ওটিটি কম্পিটিশনটা কিন্তু গ্লোবাল। বোঝার চেষ্টা করো, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি সাবস্ক্রাইব করে চ্যানেলে আই স্ক্রিনে যেতে পারো। আদার যে সমস্ত তোমার কি বলে প্রাইম, তোমার নেটফ্লিক্স, তোমার হইচই, যেখানে যেতে পারো। এখন তুমি তোমার দেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ধর্ম, বাংলাদেশের পোশাক আশাক, চালচলন, আচার আচরণ, সব গণ্ডির ভেতরে থেকে তোমাকে তোমার টেলিভিশন প্রোগ্রাম বানাতে হয়। যখন তুমি ওটিটি বানাচ্ছ, ওটিটির জন্যে, তখন তোমাকে কিন্তু গ্লোবাল কম্পিটিশনের জন্যে তোমার সেই আচার আচরণ, সমাজ ব্যবস্থা, পোশাক আশাক, কোনো কিছুকে তুমি কিন্তু তোয়াক্কা করছো না, কোনো ব্যারিয়ার দিচ্ছ না। তো যেহেতু তুমি ব্যারিয়ার দিচ্ছ না, আবার কন্টেন্টটা তোমার বাংলাদেশেরই একটা মেয়েকে তুমি দেখাচ্ছ, ছেলেকে তুমি দেখাচ্ছ, তার পোশাক আশাক দেখাচ্ছ, তার কথাবার্তা শোনাচ্ছ, তাহলে এই প্রযুক্তিটা যখন আবার 20 বছর পরে হারিয়ে যাবে, তখন তুমি টেলিভিশনে ফিরে আসবে যখন, তখন তুমি কি তোমার নিজস্ব সংস্কৃতি নিয়ে ফিরে আসবে, না একটা গ্লোবাল মিক্সড একটা বিজাতীয় সংস্কৃতিকে নিয়ে তুমি আবার নিজের জায়গায় ফিরবে? সংকটের জায়গাটা ওখানে। সো তোমাকে
ন্যূনতম পক্ষে হলে তোমার জায়গায় থাকাটা অনেক বাঞ্ছনীয়। আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা দেশের নিজস্ব একটা সংস্কৃতি থাকে, তাই না? তার দেশের পরিবেশ, মাটি, জল সব কিছু মিলিয়ে কিন্তু ওই দেশের মানুষের অনুভূতি থেকে শুরু করে সব কিছুর জন্ম হয়। বাঙালিদের প্রতি সারা পৃথিবীর মানুষ এত বেশি আগ্রহী কেন? তুমি আমেরিকাতে গেলে তোমাকে হাই হ্যালো বলেই শেষ, কিন্তু তোমার কাছে যদি একজন বিদেশি আসে তুমি তাকে বসাচ্ছ, খাওয়াচ্ছ, এন্টারটেনমেন্ট করাচ্ছ। আর ওর দেশে বাবা ছেলে একসাথে রেস্টুরেন্টে খেতে হচ্ছে, বাবার পয়সা বাবা দিচ্ছে, ছেলের পয়সা। আমার দেশে এটা কি আমি কোনো সময় ভাবতে পারবো? এটা সম্ভব? কখনোই সম্ভব না। তো আমি বারবারই যেটা মনে করি, আমাকে কম্পিটিশনের সাথে থাকতে হবে, কিন্তু আমার উপযোগী যেটা আমার নেবে সেটার মধ্যে। আমি অনেক কিছু হতে ময়ূর পুচ্ছপর থেকে আমি আমার নিজের সংস্কৃতিকে কখনোই হারাতে চাই না। এখানে আমাদের নজর দেওয়াটা অনেক বেশি জরুরি। এটা শুধু আমার জন্যে না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তাদের জন্য আমি বলবো। চমৎকার স্যার, আপনার এই কথাটি আমাদের স্লোগান হোক যে আমরা আমাদের মতো থেকে সময়ের সাথে যাব, এবং আমার মতো থেকে কম্পিটিশন করব। একদম চমৎকার। এই কথাটি বলে আজকের আয়োজন শেষ করতে চাই। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন, যারা গত 25 বছর ধরে চ্যানেল আইয়ের সঙ্গে ছিলেন। আপনাদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। যে কথাটি শাইখ সিরাজ বললেন যে আমাদের মতো থেকে, আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাস, আমাদের সকলের শক্তিকে সাথে নিয়ে আমরা সময়ের সাথে চলবো, আমরা পৃথিবীর সাথে লড়ব, সেই আশাটি রেখে আবারও চ্যানেল আইয়ের জন্মদিনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখন কি চায়ের আয়োজন। আবার দেখা হবে বারবার।